বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি মোহাম্মদ ওয়াহিদুর রহমান, কলই মহিলা ডিগ্রি কলেজ। এবং আমাদের কলেজে নিয়মিতভাবে আমরা যারা শিক্ষকরা আছেন সবাই নিয়মিতভাবে আমরা অনলাইন ক্লাস নিয়ে আসতেছি। তো সবার কাছে অনুরোধ থাকবে তোমরা অবশ্যই ক্লাসগুলো নিয়মিতভাবে ফলো করো, কারণ কলেজের পক্ষ থেকে সব স্যাররা অক্লান্ত পরিশ্রম করে নিয়মিতভাবে এই ক্লাসগুলো নিয়ে আসতেছেন, কেউ রেকর্ডিংয়ের মাধ্যমে, কেউ ফেসবুক লাইভের মাধ্যমে। অবশ্যই এই ক্লাসগুলো তোমরা অবশ্যই নিয়মিতভাবে যদি অনুসরণ করো, সেখানে আমাদের আসলে সার্থকতা। তো এই পরিপ্রেক্ষিতে আমরা আসলে ক্লাসগুলো নিয়মিতভাবেই এক একটা চ্যাপ্টার ওয়াইজ এক একটা পর এক একটা শেষ করতেছি। গত ক্লাসে আমি গত দুইটা ক্লাসে খুবই ছোট একটা অধ্যায় রেকটিফিকেশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যেটা পরীক্ষার হলে মাস্ট বি আসে, এরকম একটা অধ্যায় যেটাকে আমরা বলতে পারি অ্যাডজাস্টিং এন্ট্রিজ। সো আজকে অ্যাডজাস্টিং এন্ট্রি নিয়ে আলোচনা করব। তো অ্যাডজাস্টিং এন্ট্রি হলো সমন্বয় দাখিলা, যেটা আসলে এইচএসসি লেভেলেও ছিল, কিন্তু আসলে এইচএসসি লেভেলে ওইভাবে পরীক্ষার হলে ইন্ডিভিজুয়াল বা আলাদাভাবে কখনো অন্তর্ভুক্ত হয় না। তো অন্তর্ভুক্ত না হলেও এখন বিষয়টা হলো যে এই অ্যাডজাস্টিং এন্ট্রি বাংলা হলো সমন্বয় দাখিলা, যেটা বলতে চাচ্ছিলাম যে এইচএসসি লেভেলেও থাকে, কিন্তু এটা আসলে এইচএসসি লেভেলে সরাসরি থাকে না, কোনো প্রশ্ন এখান থেকে আসে না, কিন্তু এটা ওয়ার্কশিট বা কার্যপত্রে এবং আমরা বলতে পারি ব্যালেন্স শিট অর ফিনান্সিয়াল স্টেটমেন্ট, যেটাকে আমরা বাংলা বলি আর্থিক অবস্থা বিবরণীর মধ্যেও এটা আসলে সমন্বয় থাকে। কিন্তু এটা অনার্স বা বিবিএ লেভেলে বা ডিগ্রি যেটা আমরা পাস করতে পারি, সেখানে কিন্তু এটা আসলে ইন্ডিভিজুয়াল আলাদাভাবেই আসে। এখন এখন আলাদাভাবে আসার কারণে এটার গুরুত্ব বা তাৎপর্য আরও বেশি পরিমাণে বেড়ে গেছে। এখন এই জিনিসটা বুঝতে গেলে আসলে স্টুডেন্টদের মধ্যে একটা প্রবণতা দেখা যায়, স্টুডেন্টরা আসলে দুইটা জিনিসের মধ্যে পার্থক্য তৈরি করতে পারে না, যদি সমস্যাটা তৈরি হয়। তো কোনটার মধ্যে পার্থক্য, একটা হলো জেনারেল জার্নাল, আর একটা হলো অ্যাডজাস্টিং জার্নাল বা অ্যাডজাস্টিং এন্ট্রি আমরা যেটাকে বলি। তো সাধারণ জাবেদা আর সমন্বয় জাবেদার মধ্যে একটু পার্থক্য আছে। সাধারণ জাবেদায় যদি কোনো কিছু বলা না থাকে, আমরা সাধারণত ধরে সেটা ক্যাশ বা নগদ আমরা ধরে নিই, কিন্তু অ্যাডজাস্টিং এন্ট্রি বা সমন্বয় দাখিলার মধ্যে যতক্ষণ পর্যন্ত নগদ কথা না থাকবে, মনে রাখতে হবে, আবার বলি, যতক্ষণ পর্যন্ত নগদ কথাটা না আসবে ততক্ষণ পর্যন্ত নগদটা কিন্তু লেখা যাবে না। সো এই কারণে সমন্বয় দাখিলাগুলো দুইটা আলাদা আলাদা পক্ষ নিয়ে যাবে দেওয়া হয়। আলাদা আলাদা পক্ষ বলতে বলেছি যে ক্যাশ থাকবে না, সেখানে দুইটা ইন্ডিভিজুয়াল নেম আকারে আসে আর কি, যেটা আমি আসলে পড়লে বুঝতে পারবো যে বিষয়টা আমি স্যার কী বোঝাতে চাচ্ছি। তো এই জাবেদাগুলো আসলে অবশ্যই একটা নিয়ম অনুসারে চলে, এই নিয়মগুলো অবশ্যই জানতে হবে। আর এই অ্যাডজাস্টিং এন্ট্রিটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য গুরুত্বপূর্ণ, এটা যেমন আলাদা ইন্ডিভিজুয়ালভাবে আসে, এটা ওয়ার্কশিটের সাথে থাকে, ইভেন ব্যালেন্স শিট অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টের সাথে থাকে। যদি এই জিনিসগুলো আসলে ভালো মতো আয়ত্ত করা যায়, তাহলে হয় কি যে পরবর্তী পর্যায়ে সব অঙ্কগুলো করতে খুবই উপকার বা হেল্প হয়। কীরকমভাবে, তুমি যখন ওয়ার্কশিট করবে সেখানে অবশ্যই লাগে, তুমি যখন ব্যালেন্স শিট করবা ব্যালেন্স শিটের নিচে কিছু সমন্বয় থাকে, সেগুলোও কিন্তু এই সমন্বয় দাখিলাগুলো থেকে থাকে। সো এইখান থেকে যদি ভালো মতো আয়ত্ত করা যায়, তাহলে আসলে ওইখানে আমরা এগুলো অ্যাপ্লাই করতে পারবো ভালো মতো। তো এই সব সমন্বয় জাবেদাগুলো আমরা যখন করব, আমি অবশ্যই কিছু বেসিক নিয়ম ধরে করাবো, যেটা আসলে আমি আমার ইউনিক নিয়মগুলো নিয়ে আমি আলোচনা করবো। আসলে আমি জানি না এটা স্যাররা কীভাবে কোনভাবে শেখায়, আমি এটা জানি না, বাট আমি যখন শিখেছিলাম আমি কিছু ইউনিক নিয়ম ফলো করে শিখেছিলাম। আমি চেষ্টা করবো সেই জিনিসগুলোই তোমাদের সাথে আলোচনা করার জন্য, এবং আমি আশা রাখি তোমরা যদি আমার ক্লাসটা দেখো এবং সেই অনুসারে বুঝে যদি অনুসরণ করো, আমি অবশ্যই সেটা মনে করি যে অবশ্যই এই অধ্যায়ের যে প্রবলেমগুলো হতো সেই প্রবলেমগুলো সব সলভ হয়ে যাবে। তো চলো দেরি না করে আমরা শুরু করি। তো আমার ক্লাসগুলো আসলে একটা প্রবলেম হচ্ছে, দেখা যাচ্ছে যে আমি আসলে ক্লাসগুলো যে মোবাইল রেকর্ডিং করি বিধায় আসলে সাইড নয়েজটা একটু বেশি আসে, তো আসলে শুনতেও অনেক সময় সমস্যা হয়।
তো চেষ্টা করতেছি যে যতটুকু সাউন্ড প্রুফ করা যায়। তোমরা অবশ্যই আমার সাথে থাকবা এবং ক্লাসগুলো একটু ফলো করবা। আর অবশ্যই তোমার ফ্রেন্ডদের উৎসাহিত করবা যে স্যারের ক্লাসগুলো দেখো, তাহলে আমার মনে হয় যে আমি আরও বেশি অনুপ্রাণিত হব এবং এই নিয়ে আরও বেশি কাজ করবো। যাই হোক, তো অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো আমরা শুরু করি। আজকে আমরা তারিখটা দিব, তারিখ হলো আজকে 21 তারিখ। তো তারিখ হলো 21/11/2020। এখন আমি আগে বলছি আমরা করতেছি হলো ভুলে যায়, সহজ একটা বানান ভুলে যাবে। তো আমরা করতেছি অ্যাডজাস্টিং এন্ট্রিজ, যেটাকে আমরা বাংলায় বলি সমন্বয় জানতা। তো আমি আগেই বলছি যে এটা আমি নিয়মগুলো স্পেসিফিক একটা একটা করে বলবো, যাতে সমস্যাগুলো আমরা ইজিলি সমাধান করতে পারি। তো সমস্যাগুলি সমাধান করার জন্য প্রথমে বেসিক কিছু নিয়ম আলোচনা করি, যেটাকে আমরা এইভাবে আলোচনা করতে পারি। প্রিপেইড এক্সপেন্স। প্রিপেইড এক্সপেন্স মানে হলো অগ্রিম ব্যয়, এটা আমাদের আসলে ডেবিট হয়। দেন প্রিপেইড প্রিপেইড ইনকাম অর বলতে হবে রেভিনিউ, এটা হবে হলো ক্রেডিট। ঠিক সেরকম ভাবে অ্যাক্রুড অ্যাক্রুড এক্সপেন্স, এটাও হয় ক্রেডিট। দেন সেরকম ভাবেই অ্যাক্রুড ইনকাম, এটা হবে হলো ডেবিট। তো এটা যদি আমি সম্পদ এবং দায় হিসেবে ধরি, সেটাও আমরা একটু ক্যালকুলেশন করতে পারি। এটাকে ধরা হয় অ্যাসেট, এটাকে ধরা হয় লাইবিলিটিস, এটাকেও লাইবিলিটি ধরা হয়, এটাকে ধরা হয়। অর্থাৎ আমরা জানি যে আমরা যখন যাবতীয় শিখছিলাম, আমরা জানি যে যাবতীয় সম্পদগুলো ডেবিট হয়, দায়গুলো ক্রেডিট হয়, সাধারণ নিয়ম। আবার যদি ওইভাবে চিন্তা করো যে স্যার আপনি তো ভুল বললেন, হ্যাঁ ঠিক আছে, যদি আমরা এইভাবে বলি যে হ্যাঁ সম্পদ ইনক্রিজ বা বৃদ্ধি পেলে ডেবিট, ডিক্রিজ হলে ক্রেডিট, কিন্তু সাধারণত আমরা যেভাবে ধরি যে সম্পদ ডেবিট দায় ক্রেডিট, বিষয়টা হলো এরকম। তো ওই সেন্সে আমি লিখছি। এখন অনেক সময় বলে যে স্যার এটা যদি একটু বাংলা লিখে দিতেন তাহলে না আমাদের বুঝতে সুবিধা হতো। তো তাদের জন্য, যারা আমরা বুঝতে পারতেছি না, তাদের জন্য আমি আসলে বাংলাটা লিখে দিচ্ছি। অগ্রিম ব্যয়, তারপরটা হলো অগ্রিম আয়, তারপরটা হলো অ্যাক্রুড, কথাটা মানে হলো বকেয়া, বকেয়া ব্যয়। দেন হলো বকেয়া আয়। তো এই বিষয়টা আমি বলতে যাচ্ছি যে অগ্রিম যত প্রকারের ব্যয় আছে, ব্যয়গুলো কি, যেমন ওয়েজেস, স্যালারিজ, রেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট, এরকম যত প্রকারের ব্যয় আছে, ব্যয়টা যদি আমরা অগ্রিম দেই তাহলে সেটাকে আমরা বলি হলো অগ্রিম ব্যয়। এবং সেই অগ্রিম ব্যয় যত প্রকার এরকম আছে সব হবে হলো ডেবিট, আর ব্যয়টা হবে ক্রেডিট, সেটা হলো ডেবিট। ঠিক যত প্রকার অগ্রিম আয় আছে সেগুলো হবে ক্রেডিট, আর ওই আয়টা হবে ডেবিট। দেন পরবর্তী পর্যায়ে যে অ্যাক্রুড, অ্যাক্রুড কথাটা মানে হলো বকেয়া। যত প্রকার অ্যাক্রুড এক্সপেন্স, অর্থাৎ যত প্রকার এক্সপেন্স আছে সেটার আগে যদি অ্যাক্রুড লেখা থাকে তাহলে সেটা হবে আমাদের কি, ব্যয়। একদম সরি, সেটা হবে আমাদের হ্যাঁ ব্যয়, বকেয়া ব্যয়। আর বকেয়া ব্যয়গুলো ক্রেডিট। যেমন আমি একটা উদাহরণ দিই, যদি আমি বলি rent paid in advance, আমরা জানি অ্যাডভান্স কথাটা মানে হলো অগ্রিম। ধরুন আমরা এই পেইড ইন অ্যাডভান্স 2000 টাকা। তো বিষয়টা হলো এরকম, অগ্রিম ব্যয় কত, 2000 টাকা। তো অগ্রিম ব্যয় যদি থাকে 2000 টাকা,
তো এটার কাজটা আমরা কি করব? আমরা বলছিলাম যাবতীয় অগ্রিম ব্যয়গুলো ডেবিট। তাহলে এই নিয়ম অনুসারে আমরা করতে পারি যে অগ্রিম ব্যয়টার নাম আমরা লিখব হলো ডেবিট। তাহলে আমরা বলতে পারি প্রিপেইড রেন্ট ডেবিট, আর ওই রেন্টটার নাম হবে ক্রেডিট। তাহলে রেন্ট এক্সপেন্স হবে হলো ক্রেডিট। তো আমরা কি শিখলাম? আমরা শিখলাম, বলতে চাচ্ছি যে যত প্রকার অগ্রিম ব্যয় থাকবে সবগুলো ডেবিট লিখবো। আর কি লিখলাম? ওই ব্যয়টার নাম লিখবো হলো ক্রেডিট। এখন আমি যেটা বলে যাচ্ছিলাম যে এটা আমাদের কি ধরনের জার্নাল? এটা হলো আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি। যদি এটা আমাদের জেনারেল জার্নাল হতো তাহলে স্যার এই রেন্ট এক্সপেন্সের পরিবর্তে আমরা লিখতাম হলো ক্যাশ। স্যার এইখানেই হলো পার্থক্য। স্টুডেন্টরা ভুল করে কি এইখানে নগদ লিখে ফেলে। এটা তো স্যার সাধারণ জাবেদা না, এটা হলো সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদা আলাদা আলাদা দুটো পক্ষ থাকবে, নগদ নাই। নগদ হ্যাঁ হতে পারে কখন? যখন মনে রাখতে হবে একদম স্পষ্টভাবে নগদের কথা বলবে, শুধুমাত্র তখনই নগদ আসবে, আদারওয়াইজ নগদের কোনো চিহ্নই নাই। এই কথাটা মনে রাখতে হবে। তো আমি এই জিনিসটা করলাম। যদি এখন এই কথাটাই যদি উল্টা ভাবে থাকতো, যদি আমরা বলতাম রেঞ্জ, সাপোজ এটা দিয়ে যদি বলি accrued salaries expense টাকা ধরলাম 1000, অর্থাৎ বকেয়া ব্যয় আছে কত টাকা? 1000 টাকা। তা আমরা শিখলাম বকেয়া ব্যয় আমাদের কি ক্রেডিট হয়। তো ঠিক সেম ভাবে বকেয়া ব্যয় ক্রেডিট। তাহলে আমরা লিখতে পারি স্যালারিজ এক্সপেন্স ডেবিট, আর অ্যাক্রুড স্যালারিজ লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি স্যালারিজ পেবেল লিখতে পারি, আমাদের ইচ্ছা, সমস্যা নেই। পেবেল যে কথা, অ্যাক্রুড সেই একই কথা। তো আমরা কি শিখলাম? আমরা শিখলাম হলো যে বকেয়া ব্যয়, যত প্রকার বকেয়া ব্যয় থাকবে সব আমাদের কি হবে? সব হবে আমাদের হলো ক্রেডিট। আর কি হবে? আর হবে হলো ওই ব্যয়টার নাম হবে হলো ডেবিট। এই যে বিষয়গুলো, এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি, আমরা বলতে পারি যে 40% জাবেদা কিন্তু স্যার এইখানে শেষ। সো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা মনে রাখতে হবে, থাকবে অ্যাডজাস্টিং এন্ট্রি করতে গেলে বা পরীক্ষায় মাস্ট গিয়ে এখান থেকে অবশ্যই, যদি 10টা দেয় 10টার মধ্যে 3-4টা থাকে। সো এই বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ। তো এই যে আমরা বিষয়টা নিয়ে পড়লাম, এখন আমি যদি একটা ইনকাম নিয়ে বলি, ধরি একটা ইনকাম, অ্যাক্রুড স্যালারিজ এক্সপেন্স না লিখে আমি যদি বলতাম যদি রেন্ট ইনকাম লিখে এক্সপেন্স লিখে অ্যাক্রুড রেন্ট ইনকাম টাকা 1000। এখন আমরা বলতে যাচ্ছি এটা হলো আমাদের ভাড়া আয়। তো আমরা অ্যাক্রুড রেন্ট ইনকাম, যেহেতু একটা আয়, অ্যাক্রুড হলো বকেয়া আয়, মনে রাখতে হবে এটা একটা আয়, এটা হলো বকেয়া, তাহলে আমরা বকেয়া আয় বলতে পারি। যেমন অ্যাক্রুড কি ইনকাম, তো ওই ইনকামের নামটা লিখবো ডেবিট। আর অ্যাক্রুড ইনকাম, অ্যাক্রুড ইনকাম মানে হলো ওই অ্যাক্রুড কি অ্যাক্রুড রেন্ট, অথবা রেন্ট রিসিভেবল আমরা লিখতে পারি এরকম ভাবে, বা লেখা যেতে পারে, কোনো সমস্যা নাই। ও তো উল্টা লিখছি, সরি, এটা তো আমাদের ডেবিট, তাহলে আমরা বলতে পারি অ্যাক্রুড ইনকাম, অথবা অ্যাক্রুড ইনকাম কেন লিখবো, ওই ইনকামের নামটা লিখবো অ্যাক্রুড রেন্ট, অথবা আমরা বলছিলাম যে রেন্ট রিসিভেবল আমরা লিখতে পারি, যেমন এখানে রেন্ট পেয়েবল, এখানে রেন্ট রিসিভেবল আমরা লিখতে পারি। আর কি হবে? এটা ডেবিট হলে রেন্ট ইনকামটা হবে হলো ক্রেডিট। এই যে যাবে। তো আমি বোঝাতে চাচ্ছি যে এই ফর্মুলাটা বুঝলে অনেকগুলো জাবেদা হয়ে যাবে এবং এটা কিন্তু পরীক্ষা হলে থাকবে। তো আসলে আমরা একটা কাজ করি, আমরা একটা জাবেদা লিখে আমরা সেটা সলভ করার চেষ্টা করি।
তো আমরা একটা অঙ্ক শুরু করি। কামাল আহমেদ is the owner of Amin Computer Science. At the end of June 2008, the following information is given below. At June Kamal went to employees টাকা 1800 that will be paid on August 2008. On June 2008, borrowed টাকা 48,000 from a bank on a 10 years mortgage interest rate is 10%. Service revenue unrecorded in June টাকা 2,000. Utility expense of টাকা 400 accrued. Unexpired insurance
fire. Store supplies of টাকা 600 used. Unearned revenue of টাকা 200 has been earned. খুবই সহজ একটা অ্যাডজাস্টিং এন্ট্রি বা একটা অঙ্ক লেখা হয়েছে, সেই অঙ্কটা আমরা এখন সলভ করব। তো আমরা বলছি যেহেতু এটা একটা এন্ট্রি, সেহেতু জার্নালে ছকটা হবে, আর আমরা সবাই জার্নালে ছকটা জানি কিভাবে কাটতে হবে। আবার কেউ কেউ সায়েন্স থেকে কমার্সে আসে, তারা জার্নালে ছকও কাটতে পারে, এরকমও আছে অবশ্যই, তাদের কথা বাদ দিই, তারা একটু মনোযোগ সহকারে দেখো। তো কি কি লিখতে হয় বিশেষ করে তাদের জন্য ভালো করে দেখো। প্রথমে লিখব ডেট, অ্যাকাউন্ট, টাইটেলস and explanations। তারপরে লিখব হলো রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ওকে, সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করি যে আমরা যে জার্নালগুলো লিখছি সেগুলোই আমরা সলভ করব। তো প্রথমে লেখা আছে এখানে নাম একটু এলোমেলো হয়ে গেছে। Amin Ahmed is the owner of Amin Computer Service at the end of June 2008. The following information is given below. প্রথমে খেয়াল, ওকে তাহলে আমরা খেয়াল করি এখানে আছে একজন আমি ওয়েট টু এমপ্লয়িজ টাকা 1800 দেয়, উইল বি পেইড। এই যে একটা কথা লেখা আছে উইল বি পেইড, আমরা যখন বাংলা থেকে ইংলিশ অঙ্কগুলো করি অনেকে ইংলিশ অঙ্ক করতে গেলে একটা ভয় কাজ করে, আসলে এখানে ভয় কিছু না। একটা সেন্টেন্সে আসলে সব কিছু বোঝার দরকার হয় না, কিছু ওয়ার্ড দিয়ে যদি পুরো সেন্টেন্সের মিনিংটা বুঝে ফেলো, এটাই হলো অঙ্ক। তো বলছে জুন মাসে আমি তার এমপ্লয়ি মানে কর্মকর্তাদের বা কর্মচারীদের 1800 টাকা পেইড করবে আগস্টের 1 তারিখে। অঙ্ক হলো জুন মাসের অঙ্ক, সে টাকা প্রদান করবে হলো কি মাসে? আগস্ট। তার মানে টাকাটা বকেয়া আছে, প্রদান করবে। তো এই যে টাকাটা করবে বিধায় আমরা তাহলে আমার জাবেদা কি হয়? জাবেদা হয় হলো স্যালারিজ এক্সপেন্স ডেবিট, আর অ্যাক্রুড স্যালারিজ লিখতে পারি অথবা স্যালারিজ পেয়েবল ক্রেডিট। ওই যে আমি যে বিষয়টা একটু আলোচনা করতাম ঠিক সেই বিষয়টা। কি আলোচনা করছিলাম? আলোচনা করছিলাম হলো যে প্রিপেড এক্সপেন্স বলছিলাম হলো ডেবিট। সেম ভাবে আমি বলছিলাম প্রিপেড ইনকাম ক্রেডিট। দেন আমি বলছিলাম অ্যাক্রুড, অ্যাক্রুড এক্সপেন্সও বলছিলাম ক্রেডিট। দেন আমি বলছিলাম accrued income that will be debit। তো এটা কি? এটা হলো
বকেয়া ব্যয় আমাদের কি হয়? বকেয়া ব্যয় আমাদের ক্রেডিট হয়। অ্যাক্রুড এক্সপেন্স, অ্যাক্রুড যে কথা, পেবেল একই কথা, এটা নিয়ে বারবার আলোচনা করেছি। দেন আমরা এই নিয়ম অনুসরণ করলাম যে অ্যাক্রুড এক্সপেন্সটা ক্রেডিট দিব, আর ওই এক্সপেন্সের নামটা লিখবো ডেবিট। দ্যাটস ওয়াই স্যালারি এক্সপেন্স ডেবিট আর স্যালারি পেবেল ক্রেডিট। এবার নাম্বার 2 আমাদের বলছে 1 জুন 1 2000, আমি বড় টাকা 48,000 টাকা from a bank on a 10 years mortgage। 10 years mortgage কথাটা তো আমরা যেখানে ছিলাম সেটা আমরা আলোচনা করি। বলতে চাচ্ছিলাম যে কত 48,000 টাকা বড় করছি। এই বড় মানে কি? বড় মানে ঋণ বা ধার। তো আমি ঋণ করছি হলো 48,000 টাকা। কত পার্সেন্ট? 10%। এখন মনে রাখতে হবে অ্যাডজাস্টিং এন্ট্রিতে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আসলে স্টুডেন্টগুলো খেয়াল করা হয়। তাদের সব থেকে বেশি সমস্যাটা হলো টাকার অ্যামাউন্ট। টাকার অ্যামাউন্ট কত হবে? দেখা যায় যে পাশে স্টুডেন্টে বড় জিজ্ঞেস করে, স্যার বা স্টুডেন্ট জিজ্ঞেস করে যে কত টাকা হবে না, সেও জানে না, ভুল বলে দেয়। তো বিষয়টা হলো এরকম যে আমি যে বিষয়টা বলবো সেটা একটু ভালো করে মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। প্রথমে দেখতে হবে এই অ্যাডজাস্টিং এন্ট্রিটা কয় মাসের হবে। কারণ অ্যাডজাস্টিং এন্ট্রি কিন্তু 1 মাসের হয়, 3 মাসের হয়, 6 মাসের হয়, ইভেন 1 বছরের হয়। তো এই অঙ্কটা কিন্তু বলা আছে যে এট দ্য এন্ড অফ জুন, এটা কিন্তু 1 মাসের অঙ্ক। এট দ্য এন্ড অফ জুন মান্থ কথাটা লেখা হয়নি, ঠিক আছে? তো 1 মাসের অঙ্ক। তো এই 1 মাসের অঙ্কগুলো যখন ক্যালকুলেশন করব, যত প্রকার সুদের পরিমাণ বের করতে হবে, মনে রাখতে হবে অলওয়েজ 1 মাসের। এখন 1 মাসের টাকা হলে এখন যদি 3 মাসের অঙ্কটা হয় তাহলে 12 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ, 6 মাসে হলো 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ, বিষয়টা বুঝতে হবে। তো অঙ্কটা যেহেতু 1 মাসের, আমরা এটা জানাতে কি হয়, মর্টগেজ মানে হলো বন্ধকি ঋণ, বন্ধকি ঋণ হলো সুদ ধরতে হবে। দ্যাটস ওয়াই এটা একটা ব্যয়। তো ব্যয় হলে আমরা যাবতীয় জানি ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। টাকার পরিমাণটা কত আমি একটু ক্যালকুলেশন করে দেখাই দিই, তাহলে মনে হয় তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। 10% করে দেন এটাকে 12 দিয়ে ভাগ আর 1 দিয়ে গুণ, এই ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে টাকার পরিমাণ এটা আসে হলো 400, আর আগেরটা টাকার পরিমাণ ছিল হলো 1800। এই হলো বিষয়টা। এখন একটা জিনিস হয়তো তোমরা খেয়াল করতেছো, অথচ আমি হয়তো বা এই বিষয়টা আগে আলোচনা করেছি, যে আসলে বিবিএ বা অনার্স লেভেলে অবশ্যই একটা জিনিস খেয়াল করতে হবে। ডেবিট ক্রেডিট কিন্তু আমি লিখি না, যেটা আমরা এসএসসি অথবা এইচএসসি আমরা লিখে আসছি। কেন লিখি না? কারণ আসলে একটা নিয়ম আছে, যেহেতু আমি ডেবিটের দিকে টাকা রাখছি, ক্রেডিটের দিকে টাকা পাচ্ছি, আমার আসলে ডেবিটের লেখার দরকার হয় না। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, ডেবিটটা লেখার পর যে টাকাটা কিন্তু একটু সময়ের ভিতর থেকে লিখছি, এটা যদি মেইনটেইন করা হয় তাহলে দেখেই কিন্তু বোঝা যাবে এটা ক্রেডিট। সো এই বিষয়টা আমরা একটু খেয়াল করব। তো গেল পরবর্তী পর্যায়ে। দেন আমরা 3 নাম্বারটা একটু খেয়াল করব। 3 নাম্বারটা আমাদের কি বলছে? সার্ভিস রেভিনিউ আনরেকর্ডেড। আনরেকর্ডেড কথাটা মানে কি? যেটা এখনো লেখা হয় নাই। তো সার্ভিস রেভিনিউ যদি আনরেকর্ডেড থাকে, যেটা আমাদের এখনো লেখা হয় না, তার মানে লিখতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, এই অঙ্কের মধ্যে অনেক বেশি পরিমাণে যে এন্ট্রিটা পাওয়া যাবে সেটা হলো যে সেবা আয়। সেবা আয়ের সাথে অলওয়েজ দেনাদার সম্পর্ক। কেন দেনাদার সম্পর্ক বললাম? তুমি সেবা দিছো, টাকা পাও নাই, কাকে ধরবা? দেনাদারকে ধরবা। দ্যাটস ওয়াই দেনাদার ডেবিট। আর যদি সেবা দিয়ে টাকাটা ক্যাশ পাওয়া যায়, তার মানে ক্যাশ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আর টাকা দিয়ে যদি না পাই তাহলে কাকে ধরতে হলো? তাহলে অবশ্যই আমাদের অ্যাকাউন্ট রিসিভ করতে হবে। আনরেকর্ডেড একটা সেবা দিছি, সেটা দিয়ে কোনো লেনদেন লিখাই হয় নাই, তার মানে অ্যাকাউন্ট রিসিভেবল কাছ থেকে আমরা টাকা পাবো। দ্যাটস ওয়াই অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের কি হবে? অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের ডেবিট হবে। আর ক্রেডিট হবে হলো সার্ভিস রেভিনিউ। তো এই হলো বিষয়টা। টাকার পরিমাণ দেয়া আছে হলো 2000। এখন আসো নাম্বার 4। নাম্বার 4 আমাদের বলছে ইউটিলিটি এক্সপেন্স অফ টাকা 400 অ্যাক্রুড। এটা নিয়ে আমি আসলে কিছুক্ষণ ধরেই এটা নিয়ে বারবার ব্যাখ্যা করছি। ইউটিলিটি এক্সপেন্স একটা ব্যয়। ব্যয় যদি বকেয়া থাকে যাবে তো কোনটা? এই যে এটা। তাহলে আমরা যাবো লিখব ইউটিলিটি এক্সপেন্স ডেবিট এন্ড ইউটিলিটি পেবেল, যেটাকে ইউটিলিটি কথাটা মানে হলো উপযোগ খরচ। অনেকে আমরা জানি বিষয়টা।
তো উপযোগ খরচ আমাদের কি থাকে, এগুলো আসলে অনেকবার আলোচনা করা হয়েছে। পানি বিল, গ্যাস বিল, বিদ্যুৎ বিল এগুলোকে একসাথে বলা হয় উপযোগ খরচ। তো এটা টাকার পরিমাণ আছে হলো 400 টাকা। এটা আমরা শেষ করলাম। দেন এবার আসা হলো নাম্বার 5। নাম্বার 5 কি বলছে, আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স টাকা 400 হ্যাজ আর্ন আর এক্সপায়ার্ড। এক্সপায়ার্ড কথাটার মানে কি? এক্সপায়ার্ড কথাটার মানে হলো, আমরা যদি বলি এক্সপায়ার্ড কথাটার মানে হলো উত্তীর্ণ। আবার অনেকে বলছে উত্তীর্ণ তো বুঝলাম না, উত্তীর্ণ তো আরো কঠিন হয়ে গেল বা ইংলিশ থেকে। তাহলে আমরা বলতে পারি এটাকে হলো নিঃশেষিত। এখন অনেকে বলছে আর নিঃশেষিত আরো কঠিন, তাহলে আমরা কি বলতে পারি? সহজ কথা, যেটা শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে মানে কি? খরচ হয়ে গেছে। একদম সহজ কথা, খরচ হয়ে গেছে। খরচ কথাটা মনে হয় অনেক বেটার শুনতে পারে। তো আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স কথাটা মানে হলো যে ইন্স্যুরেন্সটা প্রিপেইড ছিল, সেই প্রিপেইড ইন্স্যুরেন্স যদি এক্সপায়ার্ড হয়ে যায় তার মানে সম্পদ ডিক্রিজ হচ্ছে। আর আমরা শিখে আসছি যদি কোনো সম্পদ ডিক্রিজ হয় সেটা ডেবিট থেকে সেটাকে কি ধরতে হবে? ক্রেডিট ধরতে হবে। একদম সহজ ফর্মুলা। তো সেই অনুসারে আমরা ধরি যেহেতু আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড হয়েছে, তাহলে সম্পদ হ্রাস পাচ্ছে, সম্পদটা হয়ে যাবে ক্রেডিট। তাহলে আমরা লিখতে পারি ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। আর আমরা এখানে লিখতে পারি প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। টাকার পরিমাণ কত? টাকার পরিমাণ যেহেতু 700 এক্সপায়ার হয়েছে তারপরে 700, খুবই সহজ। এবার আমাদের সেম প্রসেস দেখতে হবে স্টোর সাপ্লাইজ অফ টাকা ইউজড। ইউজড কথাটা মানে কি? ব্যবহৃত হয়েছে। তো আমরা সাপ্লাইজটা ব্যবহার করে ফেলছি। সাপ্লাই যদি আমাদের আনইউজ থাকে তাহলে সাপ্লাইজটাকে আমরা ডেবিট লিখব। আর সাপ্লাইজটা যখন ইউজড হয়ে যাবে ঠিক সেম প্রসেস, সম্পদ হ্রাস পাচ্ছে, দ্যাটস ওয়াই সম্পদটা হয়ে যাবে ক্রেডিট। তো আমাদের এটা কি হবে? আমরা লিখে ফেলতে পারি store supplies expense debit and store supplies credit। টাকার পরিমাণ হবে কত? 200। খুবই সহজ। একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু একটারই এক্সপ্লেনেশন দিই না। এক্সপ্লেনেশন খুবই সহজ। কিভাবে আমরা লিখতে পারি? জাস্ট যে লাইনটা আছে জাস্ট তার আগে টু রেকর্ড লিখে দাও, হয়ে গেছে। কিভাবে লিখতাম? টু রেকর্ড স্টোর সাপ্লাইজ অফ টাকা ইউজড। দ্যাটস ওয়াই এইভাবে আমরা লিখে ফেলতে পারি। সো এটা নট বিগ ডিল। সো এইভাবে তোমরা লিখে ফেলতে পারো। এবার আসো নাম্বার 7। নাম্বার 7টা আমাদের কি লেখা আছে? আনআর্নড রেভিনিউ অফ টাকা 200 হ্যাজ বিন আর্নড। এই যে আনআর্নড রেভিনিউ, অনেকেই স্যার আমরা আনআর্নড রেভিনিউ কথাটা বুঝি হলো অনপার্জিত। এখন অনপার্জিত মানে কি? অনপার্জিত বলতে বলতে যেটা আদায় হয় না, দ্যাটস ফ্রড। এটা বুঝলেই বোঝা যাবে সেই অঙ্ক আসলে বুঝে না। তো এই জিনিসটা বুঝতে হবে। আনআর্নড রেভিনিউ মানে টাকাটা পাচ্ছে না। আনআর্নড রেভিনিউ মানে হলো অগ্রিম। এটা আসলে এই জিনিসটা অনেকেই বোঝে না, এটা বুঝতে হবে। অগ্রিম তাহলে এখন প্রসেসর অগ্রিম কিভাবে বলো? মানে বিষয়টা হলো যেটা টাকাটা তুমি নিয়ে নিছো কিন্তু সেবাটা তুমি এখনো দেওয়া নাই, তাহলে টাকাটা তুমি অগ্রিম নিয়ে নিলে। বিষয়টা হলো একদমই তাই। তাহলে কত টাকা নিচ্ছ? 200। আনআর্নড রেভিনিউ 200 হ্যাজ বিন আর্নড, আর্ন হয়ে গেছে। তাহলে আনআর্ন আমরা জানি অগ্রিম আয় আমাদের কি হয়? অগ্রিম আয় আমাদের ক্রেডিট হয়। এখন সেই আয়টা আমাদের কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। তাহলে এখন আমরা জানি সরি দায় আমাদের কি হচ্ছে? যে দায়টা ছিল সেই দায়টা এখন আমাদের হ্রাস পাচ্ছে। আর আমরা জানি দায় হ্রাস পেলে উল্টে যায়, তাহলে যাওয়াটা আমাদের উল্টা হবে। তাহলে যাওয়াটা হবে আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট, বা শুধু রেভিনিউ লেখা আছে, আমি এই সার্ভিসটা লিখে দিলাম, এইভাবে থাকে অবশ্য। দেন আমরা লিখতে পারি সার্ভিস রেভিনিউকে। খুবই সহজ, কিন্তু এটা কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে। এইগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে থাকে। তার টাকার পরিমাণ 200। তো এখন বিষয়টা দেখা যাচ্ছে যে আমরা একটা অঙ্ক সলভ করলাম, তোমরা সবাই দেখলা যে অঙ্কটা আসলে কিভাবে সলভ করা হয়। এবং আমি কিন্তু আজকে খুব বেসিক লেভেলের একটা অঙ্ক রয়েছে অ্যাডজাস্টিং এন্ট্রি। কেন বেসিক লেভেল বলতে চাচ্ছি? কারণ অ্যাডজাস্টিং এন্ট্রি কিন্তু পরীক্ষার হলে এইভাবে নাও আসতে পারে। কেন নাও আসতে পারে? অর্থাৎ এইভাবে পুরোটা অঙ্ক কথায় বা এরকম অঙ্ক ডিটেলস লেখা আছে। অ্যাডজাস্টিং এন্ট্রি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে হলো উপরে একটা ছোট ব্যালেন্স শিট,
দেওয়া থাকে, তার নিচে কিছু সমন্বয় দেওয়া থাকে, এইভাবে কিন্তু সবথেকে বেশি আসে। তো অবশ্যই আমরা সেটা করব, অবশ্যই সেটা করব। তো এখন আমরা এটা প্রথমে প্রাথমিকভাবে করলাম, একদম বেসিক ফর্মুলা দিয়ে করলাম। এটার মধ্যে আরো অনেক বিষয়গুলো আছে যেগুলো অবশ্যই আমি একটা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করবো এটা নিয়ে একাধিক ক্লাসগুলো করার, অর্থাৎ 2-3টা ক্লাস আমি অবশ্যই করার চেষ্টা করব। আমি বারবারই একটা কথা বলি, অবশ্যই ক্লাসগুলো সিরিয়াল মেনটেন করে তোমরা দেখবা। যদি এই ক্লাসটা প্রথমে না দেখে যদি তুমি পরের ক্লাসটা দেখো, তোমরা কিন্তু কিছুই বুঝবা না। তোমরা যদি এই ক্লাসটা আগে দেখো, পরের ক্লাসগুলো যদি দেখো, আমি বিশ্বাস রাখি, দৃঢ় বিশ্বাস রাখি, তোমরা অবশ্যই ক্লাসগুলো বুঝতে পারবে। এবং না বুঝলে তোমরা অবশ্যই কমেন্টে লিখবা, স্যার যে স্যার এটা আমরা বুঝতে পারতেছি। যেমন আমার খুব ভালো লাগছে, আজকে একটা স্টুডেন্ট কমেন্টে লিখেছে, আমার ঠিক নামটা মনে পড়তেছে না, বলো যে স্যার ট্যাক্সের ক্লাসগুলো একটু সিরিয়াল মেনটেন করে দিতেন তাহলে খুব উপকৃত হতাম বা ভালো লাগতো, বা আমরা আরও বেশি মনোযোগী দেখতে পারতাম। আমি অবশ্যই তোমার এই ক্লাসগুলো আমি সিরিয়াল মেনটেন করে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। তোমরা অবশ্যই আমাকে এইভাবে ইন্সপায়ার্ড করবে, তাহলে ফ্রেন্ডদের বলবা যে স্যারের ক্লাসগুলো ভালো হচ্ছে, আমরা তোমরা সবাইকে দেখো, তাহলে আমি আরও বেশি ইন্সপায়ার্ড হব। যাই হোক, আমরা অঙ্কে চলে আসি। তো আমার প্রাথমিক লেভেলে খুব সহজ একটা অঙ্ক শেষ করলাম। আমি এমনভাবে অঙ্কটা করলাম যে আমি ধরে নিলাম তোমরা অ্যাডজাস্টমেন্টে একদম নতুন, কেউ পারো না, সেইভাবে আমি ধরে অঙ্কটা করলাম। এবং আমি এখানে লিখছি বিবিএ পাস করছি, এটা শুধুমাত্র বিবিএ পাস করছি না, এটা আসলে অনার্স স্টুডেন্টেরও খুবই গুরুত্বপূর্ণ, একই জিনিস আসে। সো ওইভাবে আমাদের করতে হবে। যাই হোক, তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা এবং স্যারের জন্য দোয়া করবা। আমিও তোমাদের জন্য দোয়া করি, তোমার স্বাস্থ্যবিধি মেনে চলো। এবং অবশ্যই একটা বিষয় সরকার বারবার ফলো আপ করতেছে, সামনে আমাদের শীতের সিজন চলে আসতেছে। শীতের সিজনে আসলে দেখা যাচ্ছে করোনাটা মহামারী আকার ধারণ করতে পারে। তো তোমরা অবশ্যই চলাফেরা করার সময় একটু সতর্ক থাকবা এবং তোমাদের বাসার যারা থাকে তাদেরকেও বলবা সেইভাবে চলাফেরা করার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।